ভূত বলে কিছু নেই এই কথাটা সত্য, কিন্তু ভূতের প্রতিশব্দ প্রেত বা আত্মা যাই বলি না কেন তা কিন্তু মিথ্যা নয়। একটা সত্য ঘটনা তুলে ধরলে ব্যাপারটা বোঝা যাবে। বেশ কিছুদিন আগের ঘটনা। আমার বাড়ি থেকে একটু দূরে একটি মেয়ে থাকত, তার নাম তমা। সে সবেমাত্র নবম শ্রেণীতে পড়ত, কিন্তু এই অল্প বয়সেই সে তার পাশের বাড়ির এক ছেলের সাথে ভাব জমিয়ে ফেলে। বেশি পাকলে যা হয়, ছেলেটির সাথে তার প্রেম হয়। ছেলেটি তমার সমবয়সী ছিল, কিন্তু ছেলেটি পড়াশোনা করত না এবং তাদের পারিবারিক অবস্থাও তেমন ভালো ছিল না। তমার বাবা একজন স্কুল শিক্ষক এবং তাদের পারিবারিক অবস্থাও বেশ ভালো। তার মাও চাকুরিজীবী, তাই তমার বাবা রফিক সাহেব ও মা দুজনেই বিকাল 5টার আগে বাসায় ফিরত না। তমা এই সুযোগটা কাজে লাগায়, তার প্রেমিককে সে বাসায় ডাকে। তমা নিজেই স্কুল ফাঁকি দেয়। যথারীতি ঠিক বিকাল 4টায় তমার প্রেমিক সারাদিন তমার সাথে অন্তরঙ্গভাবে সময় কাটিয়ে চলে যায়। সেদিন বিকাল 5টায় তমার বাবা ও মা বাসায় আসে। সেদিন তমার বাবা মাকে একটু এড়িয়ে যাচ্ছিল। সেটা তমার বাবা না বুঝতে পারলেও ওর মা কিছুটা বুঝতে পারে যে মেয়েটা তাদের এড়িয়ে থাকছে। তমার মা তমাকে জিজ্ঞেস করে এমনভাবে এড়ানোর কারণ কি। তমা বলল শরীর ভালো লাগছে না। এমন বাহানা দিয়ে পিছন ফিরে শুয়ে রইল। ওর মা বুঝেছিল যে তার মেয়েটির কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা সঠিকভাবে বুঝতে পারে না। এর বেশ কিছুদিন পর তমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল ওর মা। তমার ইদানিং খাওয়ায় অরুচি, খাবার খেতে না পারা, চোখের নিচে কালি এবং বমি বমি ভাব, আবার বমি করাও এসব উপসর্গ দেখা দিল। প্রথমে অসুস্থতা মনে করল, পরের দিন তমার মা বুঝে যায় যে তমা গর্ভবতী। তমার মা তমার বাবাকে বললে তমার বাবা ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হতে বলে। তারা ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর তমার কাছে জানতে চাইল অবিবাহিতা হয়ে এই কি করে সম্ভব হলো। বিষয়টি নিয়ে তমার সাথে ওর বাবা মার প্রথমে কথা কাটাকাটি, এরপর ভালো মতো ঝগড়া শুরু হয়। ঝগড়া চরম পর্যায়ে চলে যায়। তমার মা অতিরিক্ত রেগে গিয়ে তমাকে অনেক মারধর শুরু করে। এলোপাথারিভাবে মারধর করায় তমার দুর্বল শরীর আরও নিস্তেজ হয়ে পড়ে। তমা এমনিতেই বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছে। ওর মা ওকে রাগে খেতে দেয়নি। মারধরের সময় বেশ জোরে আঘাত পায় তমা। সম্ভবত ওর পিঠে ও কোমরে মার দেয়, তার তমার বুকে ও পেটে এসে চাপ পড়ে। আবার তার উপর তমা গর্ভবতী, কিশোরী বয়সে, যার ফলে তমার কোমল শরীর তা সহ্য করতে না পেরে মারা যায়। কিন্তু ওর মা তমাকে ইচ্ছা করে খুন করেনি, আর তমা যে মারা যাবে তা তারা বুঝতে পারেনি। তমার মা ক্রোধে এতটাই ক্ষুব্ধ ছিল যে তমা শারীরিক ও মানসিক দুর্বল তা তমার মায়ের মাথায় ছিল না। তমা মারা যাওয়ায় ওর মা বাবা অনেক ভয় পেয়ে যায়। তারা পুলিশ কেসে ফেঁসে যাবে, এরপর জেল বা ফাঁসি হবে। তখন তমার বাবা তমার লাশটা দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, যাতে পুরো ঘটনাটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে খুনের ব্যাপারটা চাপা দেয়া যায়। আর স্ত্রীকে যাতে খুনের মামলা থেকে বাঁচাতে পারেন তমার বাবা রফিক সাহেব। এলাকার প্রতিবেশীরা তমার গর্ভবতী হওয়ার ঘটনাটা কিছুটা শুনতে পেয়েছিল, তাই অবিবাহিতা মেয়ে গর্ভবতী হয়ে যাওয়ায় মা বাবার মুখে চুনকালি যাতে না পড়ে, আবার ওর নিজের গতি বা কি হবে তা ভেবে দিশাহীন হয়ে আত্মহত্যা করেছে তমা, তা ভেবে নিল প্রতিবেশীরা। তাছাড়া তমার বাবা মা চাইছিল প্রতিবেশীদের যাতে তার আত্মহত্যার কথা বুঝাতে সক্ষম হয়। এরপর পুলিশ আসে। তমার বাবা মার সাথে প্রতিবেশীরা পুলিশকে সাক্ষী দিল এবং বিষয়টি যে শুধুই আত্মহত্যা তা বুঝায়। পুলিশ সেই দিনের মতো চলে যায়। তমার লাশ দাফন করা হয় এলাকাবাসীকে নিয়ে সেদিন রাতেই। পরের দিন পুলিশ তদন্তের জন্য আবার আসে রফিক সাহেবের বাসায়। তদন্ত শুরু করার আগেই তমার যে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে তার সার্টিফিকেট দেখানো হয় পুলিশদের। মৃত্যুর সার্টিফিকেট যে ডাক্তার দিয়েছে সে রফিক সাহেবের বন্ধু তা জানত না কেউ। বন্ধুত্বের দাবিদান, বন্ধুর সম্মান রক্ষার্থে এবং বন্ধুকে বাঁচাতে ডাক্তার মৃত্যুর সার্টিফিকেটটি দেয়। পুলিশ সার্টিফিকেট নিয়ে চলে যায়। তমার মৃত্যুর 3 দিন চলে যায়। চতুর্থ দিন রাত 1টার সময় তমার ঘরের পড়ার টেবিলের আলোটা জ্বলে উঠল। তমা নিজের ঘরে যখন পড়াশোনা শেষ করে ক্লান্তি ভোলার জন্য গান শুনত, তখন সে খুব আস্তে একটু ধীর গতির মিষ্টি গান শুনত। ঠিক সেইভাবেই গানের হালকা শব্দ ভেসে এলো তমার মায়ের কানে। গত 3 দিন জুড়ে যদিও সে ঘুমায়নি, আজও সে ঘুমাতে চেষ্টা করেও পারছিল না। বারবার তার তমার কথা মনে পড়ছিল। তমার শৈশব, এরপর ওর কৈশোর। গানের শব্দ পেয়ে তমার মা মেয়ের ঘরের সামনে যায়।
ঘরের দরজা খুলে দেখে তমার ঘরের সব জানালাগুলো খোলা। তমা যেই কাপড় পরা অবস্থায় মারা গেছিল সেই কাপড় পরে ওর বিছানার উপর বসে একবার টেবিল ল্যাম্প জ্বালাচ্ছে, একবার নেভাচ্ছে। এই দৃশ্য দেখে তমার মা নিজের মুখ জোরে চেপে ধরে নিজেদের ঘরে চলে যায় এবং আতঙ্কের স্বরে চিৎকার করে ও তার স্বামীকে সব খুলে পারে। সব কথা শুনে তমার বাবা ভয় পায়, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে তমার উপস্থিতি আবার টের পায়। এবার তমার বাবা ও তার স্ত্রী দুজনেই প্রচণ্ড ভয় পায়। আর তখন তমার বাবা রফিক সাহেব ওই রাতেই মসজিদের ইমামের কাছে যায় আর তমা মৃত্যুর পর ফিরে এসে তাদের ভয় দেখাচ্ছে তা সবকিছু বিস্তারিত বলে। সব কথা শুনে ইমাম সাহেব পরের দিন রফিক সাহেবের বাসায় যাবেন বলে ওয়াদা করেন। পরের দিন সকালবেলায় ইমাম সাহেব তার ওয়াদা রক্ষা করেন আর রফিক সাহেবকে পরাপানি গিয়ে তাদের বাড়ির প্রতিটি কক্ষে তা ছিটাতে পরামর্শ দেন আর 40 দিন পর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বলেন। তমার বাবা ইমামের পরামর্শ মতো কাজ করতে থাকে, কিন্তু কোনো লাভ হতো না। তমা প্রতিদিনই রাতে তার নিজের ঘরে আসতো এবং তমার গান শোনার শব্দ ওর মা ও বাবা পাশের ঘর থেকে শুনতে পেত। পরের দিন রাতে তমার বাবা মা সূরা পড়তে পড়তে তমার ঘরের দরজায় যেয়ে দাঁড়ায়। এরপর তারা যে দৃশ্য দেখেছিল তাতে তারা ভয়ে ঘরে ঢুকতে সাহস পাচ্ছিল না। তমা গান বন্ধ করে পিছন ফিরে থাকা অবস্থায় শুধু ঘাইটা তাদের দিকে ঘুরিয়ে মুখের পাশটা পুরোপুরি উল্টোভাবে ফিরালো। এই দৃশ্য দেখে তারা আরও ভয় পেয়ে গেল। তমা বলল, আমাকে দেখে ভয় পেও না, আমি কিছু করব না, শুধু আমার কিছু প্রশ্নের জবাব দাও। আমাকে খুন করলে কেন? তমার মা কাঁপতে কাঁপতে বলল, আমি তোকে মারতে চাইনি, তোকে দুর্ঘটনাবশত মেরে ফেলেছি, তোকে ইচ্ছে করে মারিনি। বিশ্বাস করলাম, কিন্তু সত্য স্বীকার করলে না কেন? তমার মাকে ইশারায় চুপ করিয়ে তমার বাবা বলল, কি সত্য স্বীকার করা হয়নি? তখন তমা বিকটভাবে চিৎকার করে উঠল, দুর্ঘটনাবশতই হোক আর যাই হোক, আমাকে তোমরা খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার মিথ্যা প্রচার কেন করলে? তখন তমার বাবা বলল, তোর মাকে বাঁচাতে, কারণ আমি তোকে হারিয়েছি। এখন তোর মাকে হারালে আর কাকে নিয়ে বাঁচবো? রিশা হাসতে হাসতে নিকটভাবে বলল, কিন্তু আমি বিচার চাই। তখন হঠাৎ তমা তার মায়ের দিকে চোখের ইশারার ভঙ্গিতে তাকালো এবং তার দৃষ্টিটা নিষ্ঠুর ভঙ্গিতে রূপান্তরিত হলো। এরপরই তমার মায়ের মুখ থেকে রক্ত পড়া আরম্ভ হলো। তমা আস্তে আস্তে মাটিতে পড়ে গেল এবং মারা গেল। তমার বাবা সবই দেখলো, অনেক ভয় পেল। এরপর তমা তার বাবার দিকে তাকালো। তার বাবা মৃত তমার ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে স্থিরভাবে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর হঠাৎ তার মাথা কাজ করলো। তাই নিজের জীবন বাঁচানোর জন্য সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে রাস্তায় নেমে গেল এবং রাস্তায় সে দৌড়ানো আরম্ভ করলো। হঠাৎ একটা বাস সামনে চলে এলো, কিন্তু একটা পথচারী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তমার বাবা রফিক সাহেব শরীরে ও মাথায় কিছুটা ব্যথা পেয়েছিলেন, যেই জন্য তার হাতটা আঘাতে অবশ হয়ে গেছিল। এরপর লোকজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেবার পর রফিক সাহেবের যখন জ্ঞান ফিরে, তাকে সেখানকার ডাক্তাররা জিজ্ঞেস করে তার নাম, সে কোথায় থাকে ইত্যাদি। তখন রফিক সাহেব সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে ডাক্তাররা উপহাস করে হাসতে থাকে, তাকে পাগল বলে আখ্যা দেয়। এরপর তারা রফিক সাহেবকে পাগলা গারদে মানসিক রোগী হিসেবে ট্রান্সফার করে। ওদিকে তমার মায়ের লাশ পায় পুলিশ, আর রফিক সাহেবকে না পেয়ে তারা রফিক সাহেবকে খুঁজতে থাকে। পুলিশ সন্দেহ করে রফিক সাহেবকে। তমার বাবা যে নিজের মেয়ের মৃতদেহটিকে ঝুলিয়ে দেয়, তার শাস্তি দিতে পারেনি তমার আত্মা ওর বাবাকে। সেই আক্রোশেই ওই বাড়িতে তমা প্রতিদিনই ফিরে ফিরে আসতো। সেই বাড়িতে যেই ভাড়াটেই আসতো, সেই এসব ভুতুরে ব্যাপার দেখে পালাতো। ভুতুরে বাড়ি নামে সেই বাড়িটি পরিচিত হলো। তমার আত্মা তার প্রতিশোধ পুরোপুরি নিতে না পারায় ফিরে আসতো বারবার, আর প্রতি রাতে অন্য মানুষদেরও ভয় দেখাতো। একেই মনে হয় অতৃপ্ত আত্মা।